Rock-a-bye baby on the treetop. When the wind blows, the cradle will rock. আঙ্কেল আঙ্কেল, তুমি আমার সঙ্গে খেলবে? কি খেলা? অনেক মজা, জীবন মৃত্যুর খেলা। কেন সবসময় তুমি আমার স্বপ্নে আসো? তুমি কে? And I will get you. চট্টগ্রাম শহরের এক ঝাঁ চকচকে অ্যাপার্টমেন্টে তখন নতুন জীবনের সুবাস। মাত্র 1 মাস হয়েছে মিজান তুলির বিয়ে হয়েছে। হানিমুনের ঘোর যেন এখনও কাটেনি। তুলির বয়স 24, সদ্য বিবাহিতা, চোখে মুখে লেগে আছে সুখ আর ভালোবাসার দূতে। মিজান বছর 30-এর এক যুবক, পেশায় একজন সাংবাদিক। তুলিকে সে শুধু ভালোবাসে না, সম্মান করে। তাদের দাম্পত্য জীবনটা যেন একটা সাজানো বাগান, শান্ত, স্নিগ্ধ আর বিশ্বাসে ভরপুর। তবে এই নতুন সংসারে একটি গুরুত্বপূর্ণ হাস্যোজ্জ্বল মানুষ হলো তুলির ছোট ভাই আদনান। এই চটপটে ছেলেটা শুধু তুলির ভাই নয়, মিজানেরও যেন ছোট ভাই। সে একজন উদীয়মান ব্লগার, যার চোখে অ্যাডভেঞ্চার আর রহস্যের নেশা। আদনানের প্রতি মিজান আর তুলির স্নেহ অপরিসীম। একদিন রাতে ডিনারের পর যখন সবাই ড্রয়িং রুমে বসেছিল, তখন আদনান ল্যাপটপে কী যেন দেখতে দেখতে উত্তেজিত হয়ে উঠল। মিজান ভাই, আপু, দেখো দেখো এই জায়গাটা। আদনান ল্যাপটপের স্ক্রিনটা তাদের দিকে ঘুরিয়ে ধরল। স্ক্রিনে ভেসে উঠল এক পুরনো বাংলোর ছবি। তার চারপাশে ঘন জঙ্গল, আর বাংলোর পাশ ঘেঁষে এক অদ্ভুত নীরব লেক। জায়গাটার নাম স্ক্রিনের উপর বড় করে লেখা, করেরহাট ফরেস্ট বাংলো। তুলি কৌতূহলে চোখে বলল, এটা কোথায় রে আদনান? করেরহাট? দেখতে তো খুব সুন্দর, কিন্তু কেমন যেন ভুতুড়ে। আদনান চোখ নাচিয়ে হাসল, ঠিক ধরেছ আপু, ভুতুড়ে। তবে এই ভুতুড়ে ভাবটাই আমার চাই। এটা করেরহাট পাহাড়ি এলাকায়, একদম নির্জন। ইন্টারনেট ঘেঁটে দেখলাম। আর শোনো, এই জায়গাটা তো মিজান ভাইদের বাড়ি থেকে কাছে। এর আশেপাশে নাকি একটু পুরনো গুজব আছে। একদম পারফেক্ট ব্লগ কন্টেন্ট আপু। মিজান প্লেটে রাখা শেষ টুকরো ফল মুখে দিয়ে একটু হাসলেন। ভুতুড়ে গল্প আর কন্টেন্ট তোমার পিছু ছাড়বে না, তাই না? কিন্তু তুলি তো ভয় পাবে। তুলি আদনানের কাঁধে হাত রেখে বলল, আমি ভয় পেলেও যাব। তোর অ্যাডভেঞ্চার যখন, তখন আমরা দুজন তোর সাপোর্ট সিস্টেম। আর নতুন বিয়ে হয়েছে, একটা নির্জন পাহাড়ে একটু ছুটি কাটালে মন্দ কি? তবে হ্যাঁ, তুই কিন্তু ভুলেও মাঝরাতে ভূত ভূত বলে চেঁচাবি না। আদনান আনন্দে লাফিয়ে উঠল, তোমরা সেরা, জানতাম তোমরা না করবে না। মিজান ভাই, এটা আমাদের 3 জনের প্রথম অফিসিয়াল ট্রিপ হবে, দারুণ হবে। আর আপু, আমাদের সাথে কোরআন শরীফ থাকবে ইনশাআল্লাহ। কোনো শয়তানের সাধ্য নেই আমাদের কাছে ঘেঁষার। মিজান আদনানের মাথায় স্নেহের হাত রাখলেন। মাশাআল্লাহ, এটাই তো চাই। আমরা ঘুরতে যাচ্ছি, কিন্তু সবার আগে আল্লাহর কাছেই সাহায্য চাইব। আর আমাকে 2 দিনের ছুটি নিতে হবে অফিস থেকে। এই কথোপকথনের মধ্য দিয়ে জন্ম নিল এক অনিশ্চিত যাত্রার। তাদের 3 জনের বন্ধন ছিল খুবই মজবুত। তুলির স্বভাবদার যেমন মিজানের কাছে প্রিয়, তেমনি আদনানের সব কৌতূহলকে তিনি উৎসাহ দেন। আর আদনানের কাছে তার আপু আর ভাইয়া যেন এক আদর্শ দম্পতি। সপ্তাহখানেক পরের কথা, ভোরের আলো সবেমাত্র করেরহাটের পাহাড়ি পথে উঁকি দিচ্ছে। একটি সাদা স্টারলাইনের গাড়ি তীব্র গতিতে এঁকে বেঁকে পাহাড়ি পথ ধরে এগিয়ে চলছে। গাড়িতে আদনান, তুলি আর মিজানের হাসি খুশি যাত্রা। আদনান সামনের সিটে বসে তার ক্যামেরা ধরে বাইরের দৃশ্য ব্লগিং করছে। দর্শক, আমরা এখন যাচ্ছি করেরহাটের পথে। চারপাশে পরিবেশ দেখেছেন? ডান দিকে সবুজ পাহাড় আর বামে গভীর খাল। আজকের ব্লগটা একদম রোমাঞ্চে ঠাসা হবে, কথা দিলাম। তুলি পিছন থেকে হেসে বলল, আদনান একটু শান্ত হ ভাই, একটু সাবধানে ক্যামেরা দেখে শুনে ভিডিও কর। মিজান হাসি মুখে উত্তর দিলেন, ওর এনার্জিটা দেখতে ভালো লাগে তুলি। যাকগে আদনান, ফরেস্ট বাংলোটায় যেতে আর বেশিক্ষণ লাগবে না, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। তারা কিছুক্ষণ পরে বাস থেকে নামলো এবং জঙ্গলের পথ ধরে বাংলোর দিকে এগিয়ে যেতে শুরু করলো। আদনান গুগল ম্যাপ চেক করে বলল, হ্যাঁ ভাইয়া, ম্যাপ অনুযায়ী আর মাত্র 20 মিনিটের পথ। তবে লাস্টের দিকটা নাকি কিছুটা কাঁচা রাস্তা, জঙ্গলের ভেতরে। মনে হচ্ছে বাংলোটা লেকের কাছে একদম। কিছু দূর যাওয়ার পর পিচ ঢালা পথ শেষ হলো। শুরু হলো ঘন জঙ্গলের ভেতর দিয়ে তৈরি সরু কাঁচা রাস্তা। সূর্যের আলোও যেন সেই পথ ভেদ করে মাটিতে পৌঁছতে পারছিল।
গাছের গুঁড়ি, লতা পাতা আর অদ্ভুত বুনো ফুলের গন্ধে ভরে উঠেছে চারপাশ। রাস্তা যত নির্জন হচ্ছে, তুলির মনে তত অজানা একটা ভয় চেপে বসছে। তুলি নরম স্বরে বলল, মিজান, জায়গাটা তো খুব নির্জন, এখানে মানুষজন থাকে তো? মিজান বলল, আরে ফরেস্ট বাংলো মানেই তো এমন নির্জনতা, ভয় পেও না, আমরা 3 জন আছি, আর ইনশাল্লাহ আমাদের সাথে তো আল্লাহ আছেন। তুলি স্বস্তি পেল। সে মিজানের দিকে তাকালে মিজান তার চোখে সাহস জোগালেন। তাদের নীরব ভাষা যেন হাজারটা শব্দের চেয়েও গভীর। অবশেষে তারা পৌঁছলো তাদের গন্তব্যে। সামনে এক বিশাল জীর্ণশীর্ণ ফটক, তাতে মরচে ধরা তালা ঝুলছে। ফটকের পাশে ছোট একটি সাইনবোর্ড, তাতে লেখা করহাট ফরেস্ট বাংলো। বাংলোটা ফটক থেকে কিছুটা ভেতরে। তারা হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পর একজন লোককে পেল। একজন শীর্ণকায় পৌর লোক এলেন। তার চোখে মুখে গভীর ক্লান্তি। লোকটি বাংলোর কেয়ারটেকার, নাম জয়নাল। তারা কোথায় থাকবে তা ঠিক করে আসেনি, কিন্তু সেখানে তারা জয়নাল লোকটাকে দেখে অনেকটাই খুশি হয়। জয়নাল লোকটাকে মিজান জিজ্ঞেস করে, আমরা এই ফরেস্ট বাংলোতে ঘুরতে এসেছি, কাকা আমরা কোথায় থাকতে পারি? এই জায়গাটা ঘুরে দেখার আগেই থাকার বন্দোবস্ত হয়ে গেলে ভালো হয়। এখানে কি থাকার মতো কোনো জায়গা আছে? জয়নাল সাহেব বললেন, জি বাবারা, এখানে থাকার জায়গা আছে। বাংলোতে কি আপনারা থাকবেন? তারা একদিকে বিস্মিত এবং অনেক খুশিও হয়। তাদের উদ্দেশ্য ছিল এখানে ঘুরতে আসে, কিন্তু বাংলোতে থাকতে পারার সৌভাগ্য এটা তারা কল্পনাও করেনি। বাংলোর কেয়ারটেকার বাংলোতে থাকার জন্য তাদের কাছ থেকে খুবই কম টাকা চায়। তারা এক কথায় রাজি হয়ে যায়। কিছুক্ষণ জয়নালের সাথে হাঁটার পর তারা বাংলোতে পৌঁছে যায়। জয়নাল সাহেব বাংলোর তালা খুলে দেন। সামনে যে দৃশ্যটা দেখা গেল তা সত্যিই প্রকৃতির রুক্ষতা আর মানুষের তৈরি জীর্ণতার এক অদ্ভুত সংমিশ্রণ। বাংলোটা বিশাল, 2 তলা বিশিষ্ট, পুরনো কাঠ আর পাথর দিয়ে তৈরি, অনেকটা ঔপনিবেশিক আমলের ধাঁচের। এর চারপাশে অযত্নে বেড়ে ওঠা লতাপাতা। আর সবচেয়ে আকর্ষণীয় ও ভয়ের ব্যাপার হলো, বাংলোর ঠিক ডান দিকে ঘন সবুজের আড়ালে একটা লেক। লেকের জলটা কালো, অদ্ভুত শান্ত, যেন গভীর রহস্যকে বুকে ধারণ করে আছে। আপনার ক্যামেরা ধরে উত্তেজনা চেপে রাখতে পারল না। অসাধারণ, এটা ঠিক যেমনটা চেয়েছিলাম তেমনটি। জয়নাল আঙ্কেল, এটা কি আগে কখনো ভুতুরে জায়গা বলে পরিচিত ছিল? জয়নাল সাহেব মৃদু হাসলেন, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, প্রাণ ছিল না, ছিল গভীর এক বিরক্তি। ছোট সাহেব, আপনার মেহমান, আল্লাহর নাম নিয়ে ভেতরে যান। এই বাংলোতে যারা এসেছেন তারা কেউ কখনো খারাপ কিছু দেখেননি। পুরনো বাড়ি, তাই একটু নিরিবিলি, এইটুকুই যা। আপনারা ভেতরে যান। তিনি তাড়াহুড়ো করে তাদের রুম দেখিয়ে দিলেন। তাদের জন্য উপরের তলায় 2টি রুম বরাদ্দ। লাগেজ রেখে জয়নাল সাহেব দ্রুত চলে গেলেন নিচে। বললেন, রাতে প্রয়োজন হলে যেন তাকে ডাকা হয়। তিনি বাংলোর পেছনে ছোট একটা ঘরে থাকেন। রুমে ঢুকে তুলি প্রথমবার একটু আতঙ্কিত হলো। কাঠের মেঝে, পুরাতন আসবাবপত্র থেকে কেমন যেন একটা পচা গন্ধ আসছে, ভ্যাপসা স্যাঁতস্যাঁতে ভাব। জানলা দিয়ে লেকের দিকে তাকালে কেমন যেন একটা শীতল অনুভূতি হয়। মিজান তুলির মন বুঝতে পেরে হাসলেন। আহ তুলি, তুমি তো দেখি এখনই ভয় পাচ্ছ, নতুন জায়গায় একটু গন্ধ থাকবেই। আমরা ঠিকঠাক করে নিলেই ঝেড়ে মুছে ঠিক হয়ে যাবে। যে 2-1 দিন আছি, একটু গুছিয়ে চললেই হলো। এসো চলো আগে আমাদের নামাজ আদায় করে নিই, আসরের সময় এলো। তার ফ্রেশ হয়ে নামাজ আদায় করলেন। একসাথে নামাজ পড়ার পর তুলির মনটা যেন হালকা হয়ে গেল। তাদের এই যাত্রা শুধু ঘুরতে আসা নয়, বরং আল্লাহর প্রতি ভরসা রাখার এক নীরব অঙ্গীকার। বিকেলটা কাটলো আদনানের ব্লগিংয়ে। সে বাংলোর চারপাশে ঘুরল, লেকের পার পর্যন্ত গেল। তুলিও মিজান তার সাথে ছিল। তারা হাসি মুখে ক্যামেরার সামনে পোজ দিল, ছবি তুলল, অনেক খুনসুটি করলো। সব মিলিয়ে প্রথম দিনটা ছিল তাদের আনন্দ আর আড্ডায় ভরপুর। সন্ধ্যার পর তারা ফিরে এলো বাংলোর ভেতরটা তখন অন্ধকার আর ঠান্ডা। জয়নাল সাহেব নিচে লণ্ঠন জ্বালিয়ে দিয়েছিলেন, আর তাদের রুমে তিনি কিছু বাতি জ্বালানোর ব্যবস্থা করেছিলেন। রাতে মিজান তার স্ত্রীর পাশে কোরআন তেলাওয়াত করছিলেন। তুলি মন দিয়ে শুনছিল। এই নীরব সন্ধ্যাটা যেন শান্তি এনে দিয়েছিল। অন্যদিকে আদনান তার রুমে বসে সারাদিনের ফুটেজ দেখতে দেখতে এডিট করছিল। রাত তখন প্রায় 12টা ছুঁই। বাড়ি ঝিঝে পোকা আর বুনো কোনো প্রাণের ডাক ছাড়া কোনো শব্দ নেই। হঠাৎ আদনানের হেডফোনের মধ্য দিয়ে সে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। প্রথমে ভাবলো বাইরের কোনো শব্দ, কিন্তু ভালো করে কান পাততেই বুঝলো শব্দটা আসছে নিচ থেকে, সিঁড়ির দিক থেকে। শব্দটা যেন কোনো ভারী জিনিস টেনে নিয়ে যাওয়ার শব্দ। আদনানের কৌতূহল জেগে উঠল। সে হেডফোন খুলে দরজার কাছে গেল। মিজান আর তুলির রুমের দরজাটা খোলা। দেখলো দুজনেই শুয়ে আছে, হয়তো ঘুমিয়ে পড়েছে। আদনান তার সাহসী স্বভাবের কারণে ভয় না পেয়ে বরং রোমাঞ্চ অনুভব করলো। সে নিঃশব্দে ক্যামেরা আর তার শক্তিশালী টর্চ লাইটটি হাতে নিল। মনে মনে বলল, ফার্স্ট নাইট, ফার্স্ট
সাসপেক্ট সাউন্ড। ভিউয়ার্স, আজ রাতে একটা সারপ্রাইজ পেতে চলেছেন। আদনান দরজা খুলে ধীরে ধীরে কাঠের সিঁড়ির দিকে এগুলো। প্রতিটি পদক্ষেপে কাঠের পুরনো সিঁড়ি ক্যাচ ক্যাচ করে শব্দ করে উঠল। আদনান সিঁড়ির নিচে নামতেই শব্দটা থেমে গেল। পুরনো বাংলো এখন পিনপতন নিল। শুধু তার হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। আদনান টর্চ জ্বালিয়ে নিচের হলরুমের দিকে তাকালো। সেখানে লণ্ঠনের আলো টিমটিম করছে। সে পুরো হলরুম ঘুরল, কিছুই নেই। জিনিসপত্র যেমন ছিল তেমনই আছে। সে সিঁড়ির গোড়ায় দাঁড়ানো জয়নাল সাহেবের থাকার ঘরের দিকে এগিয়ে গেল। ঘরের দরজাটা ভেজানো। আদনান আস্তে করে দরজা নক করল। জয়নাল আঙ্কেল, কেউ কি নিচে কিছু টানছিলেন? কোনো উত্তর নেই। আদনান আবার নক করল। আঙ্কেল, সব ঠিক আছে? হঠাৎ ভেতর থেকে একটি চাপা ভারী কণ্ঠস্বর ভেসে এলো, যা জয়নাল সাহেবের কণ্ঠস্বরের চেয়েও অনেক ভিন্ন। কণ্ঠস্বরটি যেন অনেক দূর থেকে ভেসে আসছে, কিন্তু একই সাথে খুব কাছে। কণ্ঠস্বরটি বলল, না, এখানে কেউ নেই, চলে যাও, এখন সময় হয়নি। কথাটা শুনে আদনান এক মুহূর্তের জন্য জমে গেল। জয়নাল সাহেব কি ঘুমের ঘোরের কথা বলছেন? কিন্তু কণ্ঠটা এত ভয়ঙ্কর এবং অচেনা কেন? এখন সময় হয়নি এই কথার মানে কি? আদনান সাহস সঞ্চয় করে আবার কিছু বলতে যাবে, ঠিক তখনই তার কানের কাছে শীতল এক ফিসফিসানি অনুভব করলো। মনে হলো কেউ যেন তার কানের কাছে এসে দ্রুত শ্বাসের সাথে আরবিতে কিছু একটা বলল। সত্যটা ছিল ইন্নানিল্লাহ। আদনান দ্রুত ঘুরে দাঁড়ালো। পেছনে কেউ নেই। টর্চের আলোয় পুরো হলরুম ঝলসে উঠল। কিন্তু যা চোখে পড়ল তা দেখে তার সাহসেও চিত ধরল। দেয়ালের কোণে রাখা একটি পুরনো কাঠের আলমারির পাল্লাটা ধীরে ধীরে নিজে থেকেই খুলে যাচ্ছে। আদনান এক সেকেন্ড অপেক্ষা না করে উল্টো দিকে দৌড় দিল। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় সে একবারের জন্য পিছনে ফিরে তাকালো না। তার হৃৎপিণ্ড ততক্ষণে যেন ড্রামের মতো বাজা শুরু করেছে। নিজের ঘরে পৌঁছে সে দ্রুত দরজা বন্ধ করে দিল। তার হাত কাঁপছে। ল্যাপটপে দ্রুত ফুটেজ চেক করলো। হ্যাঁ, ক্যামেরা অন ছিল, কিন্তু সে যে দেখলো তাতে তার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। ক্যামেরা যখন আলমারির দিকে ফোকাস করে, ঠিক তার এক সেকেন্ড আগে আলমারির সামনে দিয়ে আলো ছায়ার মতো আবছা লম্বা একটি কালো আকৃতি দ্রুত সরে গেল, যা মানুষের আকৃতির চেয়ে অনেক লম্বা। আদনান সাথে সাথে ল্যাপটপ বন্ধ করে দিল। তার অ্যাডভেঞ্চারের নেশা এখন ভয়ের শীতলতা দিয়ে প্রতিস্থাপিত হয়েছে। সে দ্রুত পাশের রুমে গেল। মিজান আর তুলি তখনও ঘুমে। আদনান চুপি চুপি মিজানের কপালে হাত রাখলো। মিজান গভীর ঘুমে। আদনান সেখানে মেঝেতে হাঁটু গেড়ে বসে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি ও দরুদ শরীফ পাঠ শুরু করলো। তার মনে হলো প্রথম রাতে যা ঘটেছে তা শুধু কাকতালীয় নয়। এই ভয়ের মধ্য দিয়ে শেষ হচ্ছে প্রথম পর্ব। আদনান কি ভুল দেখেছে, নাকি অতি প্রাকৃতিক কোনো কিছু তার সাথে ঘটে গেছে? অপেক্ষা করুন পরের পর্বের জন্য, আর সাবস্ক্রাইব করে খুকুর সাথেই থাকুন। ধন্যবাদ।